চরম গুরুত্বপূর্ণ ওষুধগুলো যেগুলো আমাদের রোগীদের লাগবেই, বিশেষ করে ওনার মতো মানুষ যারা মানে একদম ইকোনমিক্যাল স্ট্যাটাস ধরেন একটা মানে লোয়ার মার্জিনে চলে। যদি এমন কিছু করা যায় যে হার্ট ফেলিওর রোগীদের ওষুধগুলো একটু সহজলভ্য করা যায় কিংবা সরকারিভাবে যদি ব্যবস্থা করা যায় আসলে খুব ভালো হয়। যার হার্ট পাম্পই করে না, কোনো হার্টের পাম্পিং ক্ষমতাই নাই, সেরকম একটা মানুষ তার 16 আনার ভিতরে বলতেছে সে আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ার পর থেকে 12 আনা সুস্থ। কিন্তু আমাদের কালীগঞ্জ রিডো হসপিটালে আমরা কিন্তু সাধারণত দুপুরের পরে ইকোর স্লট বা টাইমটা আমরা রাখি। আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে সাতক্ষীরার মানুষদের এই হার্ট অ্যাটাক বা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি এই রোগগুলো বেশি। আসসালামু আলাইকুম, আমরা আমাদের একজন সম্মানিত রোগী ওনার ফিডব্যাক নিব। আমাদেরকে সার্চ ছিলেন হচ্ছে শ্বাসকষ্ট হওয়া কিংবা ধরেন হাঁটলে বুক ব্যথা করা, বুক ভার হয়ে যাওয়া, পা ফুলে যাওয়া, এই ধরনের সমস্যা। তো মূলত এগুলো হার্টের, আমরা অনেকে আমাদের কাছে আসেন যে পা ফুলে গেছে বা অনেকে বলেন যে স্যার আমার দেখা যায় যে মুখ ফুলতেছে, কেউ বলে স্যার আমার পা ফুলে, কেউ বলে আমার পেট ফুলতেছে। তো সবার একটা কমন ধারণা বা ভুল ধারণা থাকতে পারে যে পা ফোলা মানেই যে হার্ট ফেলিওর বা হার্ট কাজ করতেছে না, ব্যাপারটা এরকম না। পা ফুললে যে শুধু হার্ট ফেলিওর হবে ব্যাপারটা এরকম না। এটা আপনার যদি বডিতে প্রোটিন কমে যায় তখনও আপনার পা ফুলতে পারে। আপনার কিডনির সমস্যা তখন আপনার পা ফুলতে পারে। বাট সাধারণত আমরা বলি যে কিডনির সমস্যা যখন হয় তখন মুখটা বেশি ফোলে, বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পরে রোগীটা কমপ্লেইন করে যে তার মুখটা ফোলা ফোলা লাগে। হ্যাঁ, তো তারপরে পা ফুলতে পারে। আবার যাদের লিভারের সমস্যা হয়, লিভারের সমস্যা হলে লিভারের প্রোটিন যখন কম তৈরি করতে পারে, লিভার অ্যালবুমিন যখন কম তৈরি করে, তখনও কিন্তু হাত পা ফুলতে পারে, বিশেষ করে পেটেও পানি আসতে পারে, যেমন আমরা ক্রনিক লিভার ডিজিজ এটা পেয়ে থাকি। তো বেসিক্যালি পা যদি ফোলা থাকে, আমরা কার্ডিওলজি ডক্টর হিসেবে আমরা চিন্তা করি যেটা হার্ট ফেলিওর কিনা। তো হার্ট ফেলিওরের রোগীর কিছু চিহ্নিত সমস্যা থাকে। কিরকম? রোগী বলে যে আমি যদি স্যার কিছু দূর হাঁটলে আমার দম লেগে যায়, আমি চিত হয়ে শুতে পারি না, আমার রাত্রেবেলা ঘুম ভেঙে যায়, মনে হয় যে আমি দুনিয়ার যত বাতাস আছে সব বাতাস মানে আমার ভিতরে নিয়ে নেই, ব্যাপারটা এরকম। মানে এয়ার হাঙ্গার আমরা যেটাকে বলি, অর্থাৎ বাতাসের ক্ষুধা। হ্যাঁ, মনে হয় দরজা আমি সব খুলে দিই, সব বাতাস আমার হয়ে যাক, ব্যাপারটা এরকম হয়ে যায়। এবং রাত্রেবেলায় সাধারণত এরকম যখন ঘুমায় থাকে তখন অনেক সময় ঘুম ভেঙে যেতে পারে। তো সব সমস্যা যে একই রোগী থাকবে ব্যাপারটা এরকম না, বাট মূলত সমস্যাগুলো এরকম। আর দেখা যায় যাদের পূর্বে কোনো কার্ডিয়াক ডিজিজ ছিল, অর্থাৎ ইসকেমিক হার্ট ডিজিজ, অর্থাৎ হার্টে যদি রক্ত কম যায় এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে বা হার্টে যদি ব্লক থাকে, তাহলে তাদের হার্ট ফেলিওর বা হার্ট পাম্পিং যে ক্যাপাসিটি বা ক্ষমতা, এটা দিনকে দিন কমতে পারে। তো আমাদের আজকে যে আমাদের সম্মানিত রোগী চাচার নাম হচ্ছে হরেন্দ্রনাথ ঘোষ, না চাচা? হ্যাঁ, তো বাসা কোথায়? বাসা কোথায় আপনার বাসা? নেমরাই কালীগঞ্জ। ও আচ্ছা আচ্ছা। আব্বা আমাদের কাছে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলতেছে। কিন্তু যখন প্রথমবার আসছিল তখন কিন্তু এরকম ছিল না। উনি মানে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল, অর্থাৎ একটা সেন্টেন্সও কমপ্লিট করে বলতে পারতেছিল না, এবং অত্যন্ত সিমটোমেটিক মানে হচ্ছে যখন লক্ষণ বোঝা যায় যে হ্যাঁ ওনার লাংস বা পালমোনারি ডিজিজ আছে, কিন্তু ওনার কার্ডিয়াক ডিজিজ আছে, বা ওনার রেনাল ডিজিজ আছে, মানে কিডনির সমস্যা, লিভারের সমস্যা, কিংবা ধরুন হার্টের সমস্যা। এগুলো যখন রোগীর সিমটমস গুলো বাইরে থেকে বোঝা যায়, এটাকে আমরা বলি আমাদের ভাষায় সিমটোমেটিক। তো আব্বা প্রথম আমার কাছে যখন আসছিলেন তখন কি সমস্যা ছিল বলেন দেখি। আমার সমস্যা ছিল মানে আপনার ধরেন একটু পথে হাঁটতে গেলে অন্তত 2 মিনিট যাতে হাঁটি দমের কষ্ট হতো, আচ্ছা, আর শ্বাসের মানে শ্বাস তুলতে পারতাম না। তারপরে ছিল আপনার মানে বসে থাকলে মাঝে মাঝে এখানে বুকে দম লেগে যেত। 5 তারিখ আমি মানে ভালো মানে একটা সামনাবাদ হসপিটাল আমি গেছি, সামনাবাদ হসপিটালও গেছি, সেখানেও আমি ডাক্তার পাইনি। ডাক্তার পাইনি কেন, ওই যে হাসিনা যেদিন চলে গেল তার পরের দিন আমার রেস্টও মতো না হয়েছিল, মানে একদম দম ছিল, তাতে করে আমার বাড়ি কান্নাকাটি ভুলে গেল। তাই মুন্সিগঞ্জ এক ডাক্তারের কাছে ওখানে নিগালে আমার ছেলে বা আমার জামাই নিয়ে ওখানে মানে ওখানে প্রাথমিক চিকিৎসা দিল। হ্যাঁ, আচ্ছা, তো আমার কাছে আপনি যখন আসছিলেন বা তখন আপনার মেইন সমস্যা ছিল দম লেগে যেত, যে আমার কাছে
এবং তখন তো কথাও বলতে পারতেছিলেন না, খুব কষ্ট হচ্ছিল যতটুকু মনে সবাই পড়ে। বললো যে একটু তুমি হার্টের ডাক্তার check up করো, বুকু চেক আপ করো। তো তখন আমরা ওনার ইকো করি, হার্টের ইকো। আপনাদের বলে রাখা ভালো, আমাদের কালীগঞ্জ রিডো হসপিটালে আমরা কিন্তু সাধারণত দুপুরের পরে ইকোর স্লট বা টাইমটা আমরা রাখি। তো ইকোতে ওনার দেখা যায় যে আমরা ইকো করার আগে ইসিজি করি, ইসিজির সাথে আমরা ইকোটা মিলাই যে আসলে কি ধরনের প্রবলেম হতে পারে। তো দেখা যায় যে ইকোতে ওনার হার্টের যে পাম্পিং ক্ষমতা, এই পাম্পিং ক্ষমতা একদম কমে গেছে এবং ওনার ইসিজিতে হার্টের ব্লক মনে হচ্ছে অনেক, এবং হার্ট বেশি একটা নড়ে না। ইকোতে আমরা যেটাকে বলি যে গ্লোবাল হাইপোকাইনেসিস, হার্টের চারপাশেই তেমন কোনো নড়াচড়া করে না, তাতে হার্ট ফেলিওর, তাতে কোনো সন্দেহ নাই। তো আমাদের ভাষায় আমরা অনেক সময় এটাকে বলি আইসিএম বা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি। ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বলতে গেলে হার্টের কতগুলো জিনিস থাকতে হয়, এই প্যারামিটারে বেসিক্যালি আমরা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বলি। তো মোটামুটি ওনার সবগুলো ছিল। তো ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি মানে হচ্ছে হার্ট খুব একটা ভালো পাম্প করে না এবং যথেষ্ট কষ্ট পাচ্ছিলেন উনি, তারপরে ওনাকে আমরা হার্টের ওষুধ দেই। ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথির অনেকগুলো ওষুধ উনি এখানে পাচ্ছে। তো ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বা হার্ট ফেলিওরের সমস্যা যেটা, এটাকে আমি বলে রাখি, এটা একটা ঝামেলা আছে এখানে। ঝামেলাটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে সাতক্ষীরার মানুষদের এই হার্ট অ্যাটাক বা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি এই রোগগুলো বেশি। কিন্তু দেখা যায় আমাদের এদিকের মানুষদের কিন্তু এই ওষুধ ক্রয় করার ক্ষমতা বা এই ওষুধকে রেগুলার চালায় যাওয়ার ক্ষমতা কিন্তু অনেকেরই নাই। তো যথারীতি ওনার ক্ষেত্রে ঝামেলাটা ওইখানে হইতে পারে আমার মনে হচ্ছে। কেন? তো সেই ব্যাখ্যাটা বলি। সেটা হচ্ছে ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বা হার্ট ফেলিওর যখন হয়, যখন একটা পেশেন্টের ক্রনিক হার্ট ফেলিওর থাকে, লম্বা সময় ধরে হার্ট ফেলিওর থাকে বা থাকবে, মানে এই ফেলিওরটা খুব একটা ইমপ্রুভ হয়তো হবে না, তখন আমাদের কিছু ধরা বাঁধা ওষুধ দিতে হয়। আমরা ডাক্তারি ভাষায় অনেক সময় বলি ফ্যান্টাস্টিক 4, মানে 4টা ওষুধ মাস্ট রাখতেই হয়। বাট আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশের বাজারে এই 4টা ওষুধের দাম অত্যন্ত চড়া। আরো বেশি ছিল এক সময়, এখন হয়তো আলহামদুলিল্লাহ কমছে। স্টিল এটা আমাদের ধরাছোঁয়ার মধ্যে নাই বলে আমার কাছে মনে হয়। এবং উনি সেম প্রবলেমটাই হয়েছে। এই ওষুধের একটা ভালো দিক আছে, যখনই আপনি এই ওষুধ ইন্ডাকশন করবেন, দিবেন পেশেন্টকে দিবেন, পেশেন্ট আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়। এবং যেটা হয়েছে ওনার ক্ষেত্রে, আবার এই ওষুধগুলো খাওয়ার পরে কি আপনার একদম সুস্থ, 12 আনাই সুস্থ। উনি বলতেছেন 12 আনা সুস্থ। তো এটা আপনি চিন্তা করেন, একজন যার হার্ট পাম্পই করে না, কোনো হার্টের পাম্পিং ক্ষমতাই নাই, সেরকম একটা মানুষ তার 16 আনার ভিতরে বলতেছে সে আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ার পর থেকে 12 আনা সুস্থ। কিন্তু ঝামেলা ওইটাই যে এই ওষুধগুলো লম্বা সময়ে ম্যাক্সিমাম রোগী কন্টিনিউ করতে পারে না। আবার ওষুধগুলোর দাম বেশি না, অনেক বেশি। অনেক বেশি। তো যেহেতু ওষুধগুলোর দাম বেশি, তো সর্বদা কি করবে, একটা সময় যখন সে ফ্যাটি হয়ে যাবে, মানে তার সামর্থ্য যখন সে কুলাবে না, তখন সে অবচেতন মনে ওষুধ বন্ধ করে দেবে। যখন ওষুধ বন্ধ করবে, উনি আবারও সিমটোমেটিক, অর্থাৎ আবারও সেই হার্ট ফেলিওর ডেভেলপ হবে, আবারও সেই শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, আবারও পায়ে পানি চলে আসবে, আবারও দম লেগে যাবে। তো সমস্যাটা হচ্ছে ওইখানে যে এই ওষুধগুলো চাইলে আমরা কার্ডিওলজিস্ট বা আমরা মেডিসিন ডক্টর, আমরা কেউই এই ওষুধগুলো বন্ধ করতে পারি না। কারণ ওষুধগুলো বন্ধ করলে রোগীর সিমটমস আবার বাড়ে। হ্যাঁ, কখনো কখনো আমাদের ওষুধ কমানো লাগে। ধরুন এই ওষুধগুলো আবার হার্টের পাম্পিং ক্ষমতা যেমন বাড়ায়, আবার হার্টের প্রেশারও কমায় ফেলে। তো এই জন্য আমরা যখন দেখি যে রোগীর প্রেশার কম, তখন আমরা চাইলেও কিন্তু এই ধরনের ওষুধ দিতে পারি না। রোগীর বডির ভিতর কি পরিমাণ পানি আছে, তার হাইড্রেশন স্ট্যাটাস কি, তার উপর বেস করে কিন্তু বেস করে আমাদেরকে অনেক সময় ওষুধ সাজানো লাগতে পারে। রোগীর ডায়াবেটিস আছে কিনা, তার উপর বেস করে ওষুধ সাজানো লাগে। রোগীর হার্টবিট কেমন, সংখ্যা 60-এর বেশি না কম, সেটা কত হতে পারে, তার উপর বেস করে তার এই ওষুধগুলো সাজানো লাগতে পারে। তো এই যে আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই যেমন এটা বলা, দেখানো যে উনি যেমন প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে আমার কাছে আসছিলেন এবং ইকো করার পরে আলহামদুলিল্লাহ আপনি এখন মানে অনেক ভালো। কিন্তু এটাও মানে আমার বলার উদ্দেশ্য যে আমরা চাইলেই এই ওষুধগুলো বন্ধ করতে পারি না। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে স্যার আপনারা এই হার্টের ওষুধ অনেক দাম, কিনে পারি না। আসলে এটা আমারও খারাপ লাগা, একটা বড় খারাপ লাগা আমাদের হার্টের ডক্টরদের কাজ করে, আমাদের মন খারাপ লাগে। বাট ব্যাপারটা আসলে এমন এক জায়গায় যে আমাদের হাতে কিছু নাই, আর আমরা চাইলেই ওষুধের দামগুলো ডাক্তারের কমাতে পারি না। এটা একটা নীতি নির্ধারক ব্যবস্থা থাকে, একটা বডি থাকে, একটা অর্গানাইজেশন থাকে, এটা তাদের জায়গা থেকে আসে, এটা আমাদের হাতে থাকে না। বাট দেন এগেইন আমরা দোয়া করতে পারি, আমরা আশা করতে পারি হয়তো কোনো এক সময় হার্টের এই চরম গুরুত্বপূর্ণ ওষুধগুলো যেগুলো আমাদের রোগীদের লাগবেই, বিশেষ করে ওনার মতো মানুষ যারা মানে একদম ইকোনমিক্যাল স্ট্যাটাস ধরেন একটা মানে লোয়ার মার্জিনে চলে,
যদি এমন কিছু করা যায় যে হার্ট ফেলিওর রোগীদের ওষুধগুলো একটু সহজলভ্য করা যায় কিংবা সরকারিভাবে যদি ব্যবস্থা করা যায় আসলে খুব ভালো হয়। কারণ উনি আমার কাছে আসছেন হচ্ছে এখন যেহেতু নয় ভালো, উনি এই প্রত্যাশা থেকে আসছেন। উনি বলতেছেন যে স্যার আজকে একবার চেক করে দেখেন, যদি ভালো হয়, আসলে তো ভালো হয়, এখন যথেষ্ট ভালো হয়েছে, তাহলে ওষুধ একটু কমানো যায় কিনা। কিন্তু আমি তো বুঝতেছি যে আমি যখন এই ওষুধ কমাই ফেলবো, সরাই ফেলবো, ওনার এই সমস্যাগুলো আবার বাড়তে পারে। তো এটা আপনাদের জন্য একটা বড় লার্নিং। বাসা বাড়িতে যদি কারোর এরকম হার্ট ফেলিওর রোগী থাকে, আপনারা রোগীর অবস্থা ভালো দেখেই হঠাৎ করে ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই বন্ধ করবেন না। আপনাদের সবার জন্য শুভকামনা। আমরা চাচার জন্য অনেক শুভকামনা জানাই যে চাচা পুরোপুরি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ। হৃদয় হাসপাতাল, কালীগঞ্জ। অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।